সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, বাম দিকে আছেন সিনিয়র সাংবাদিক জনাব রশিদুজ্জামান। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূল মন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এইভাবেই চলে দিন গড়িয়ে বছর, কিংবা বছর গড়িয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা ধরে রাখতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা, ঝরিয়েছেন শত সহস্র মানুষের রক্ত, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেই সব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ ২৬ অক্টোবর ২০২৫। হাসিনার গত ১৫ বছরের শাসনামলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়াকে ২৯ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ। ২০১০ পুরান ঢাকায় পরিবহন শ্রমিক ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ৬। ২০১২ শাহজাহান খানের আচরণ ও ভাষা শিষ্টাচার বহির্ভূত এবং শ্রমিক নেতার মতোই। ২০১৪ নিখোঁজ ব্যবসায়ীর লাশ বুড়িগঙ্গায়। ২০১৬ পুলিশের এসআইয়ের বাড়িতে ডাকাতি, ৫০ ভরি স্বর্ণ লুট। ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ২ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ। ২০১৮ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ ও ফল চুরির মামলা। ২০১৯ অনিয়মে ডুবো অটিজম প্রকল্প, মূল কাজ শুরুই হয়নি, খরচ ৫৫ কোটি টাকা। ২০২১ উদ্বোধনের ৪ বছরেই চট্টগ্রাম ফ্লাইওভারে ফাটল, যান চলাচল বন্ধ। ২০২২ কনক সারোয়ারের বোনের মামলা শুনানিতে হাইকোর্টের অপারগতা। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতে যাচ্ছে কর্নেল শামসুজ্জামান খান, আপনার কাছ থেকে। ২০০৯ সালের একটি সংবাদে আমরা দেখলাম জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা, খালেদা জিয়াকে ২৯ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ। দেশের সবচেয়ে জনপ্রিয় ওই সময়ের বিরোধী দলীয় নেত্রীকে আইনের নামে আদালত টেনে আনার এটা কি বিচার প্রক্রিয়া ছিল, না একেবারে ইন্টেনশনালি পলিটিক্যালি সাবঅর্ডাইজ করবার জন্য এটি করা হয়েছিল আদালতের ঘাড়ে বন্দুক রেখে? আমরা ২০০৯ সালে যদি আমরা ফিরে যাই এবং আইন আদালত তৎকালীন যে নতুন, আপনি বলতে পারেন যে যখন এই ঘটনাটা ঘটলো, তাকে যে আদালতে আনার জন্য যে সমন জারি করা হলো তার এই অরফানেজ ট্রাস্টে, তখন কিন্তু আওয়ামী সরকারের বয়স কিন্তু বেশি না, একেবারে এক বছরও হয় নাই। তো তার আগে কিন্তু খুব বড় একটা ঘটনা দিয়ে কিন্তু সরকারের শুরু। সে আপনি জানেন ২৫-২৬ ফেব্রুয়ারি সে বিদ্রোহের ঘটনা। এরপরে কিন্তু প্রেক্ষাপটগুলো খুব দ্রুত পরিবর্তিত হতে থাকে, কারণ তাদের সেই অপকর্ম ধীরে ধীরে মানুষ যখন বোঝা শুরু করলো যে এই বিদ্রোহটা একটা হত্যাকাণ্ড ছিল, এবং এটা নিয়ে মানুষ যখন আস্তে আস্তে কথা বলা শুরু করলো, তখনই কিন্তু বিষয়টাকে অন্যদিকে ধাবিত করার জন্য তারা নতুন নতুন সাবজেক্ট তোলা শুরু করলো। তো এই সাবজেক্টগুলোর প্রথম সাবজেক্টই করলো যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষ যাকে বলতে পারেন দলমত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করে, তার ব্যক্তিত্বের কারণে, তার আপসীনতার কারণে, তারপর আপনার গণতন্ত্রের জন্য তার যে অবদান, সব কারণে। তো তখন প্রথম টার্গেট কিন্তু তাকেই করলো তারা, যে তাকে কীভাবে আস্তে আস্তে মেলাইন করা যায়, কীভাবে তাকে মানুষের কাছে জটিলভাবে তুলে ধরা যায় যে না আপনারা যা ভাবছেন উনি তা না। দেখেন এই যে
অরফানদের টাকা পয়সা নিয়ে উনি একটা তছনছ করেছেন আর কি। আর আমরা জানেন ওটা এমন একটি সাবজেক্ট এতিম, এই সাবজেক্টটা কিন্তু খুব টাচি এবং আপনার খুব আবেগপ্রবণ সাবজেক্ট, এবং সেটাকে তারা টার্গেট করলো যে খুঁজে খুঁজে যখন কিছু পেলো না, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, তাই না? তখনও কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি তারা। তারা করলো কি, এই অরফানেজ ট্রাস্টটা একটা খুবই আপনার বলতে পারেন যে একটা তামাশাপূর্ণ একটি মামলা, যেখানে উনি এর সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই, এটা দানের অনুদান ছিল এবং সেই অনুদানটাকে এক জায়গায় রাখা হয়েছে, সেখান থেকে অর্থের কিন্তু বৃদ্ধি হচ্ছে, এর ভিতরে ওনাকে টেনে নিয়ে আসলো। তো পরিপূর্ণ একটি মামলা ছিল এটা আপনার রাজনৈতিক মামলা, এবং সেই মামলাতে তাকে এনে কিন্তু মিডিয়া হাইপ শুরু করা হলো। তখনও তার মানে কি তখন বিচার বিভাগ একেবারেই স্বাধীন ছিল না? বিচার বিভাগের আসলে স্বাধীনতা তো সবসময় প্রশ্নবিদ্ধ ছিল আমাদের দেশে, বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু বিচার বিভাগ কিন্তু আপনার খুব দ্রুত কিন্তু পাল্টিয়ে গেল, তাই না? কেয়ারটেকার সময় আমরা দেখলাম যে তারা একটা ব্যবস্থা নেওয়া শুরু করলো বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে। আবার যখন 29শে ডিসেম্বর 2008 সালে নির্বাচন হয়ে নতুন সরকার গঠন করলো আওয়ামী লীগ, তখন দেখলাম যে আমাদের বিচার ব্যবস্থার জন্য একদিকে ধাবিত হচ্ছে। খেয়াল করেন, মানে ধারাবাহিকভাবে। এটা খুবই দুঃখজনক, এটা আমরা আশা করি না। এটা কি প্ল্যান করা ছিল? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়েছে সুদূরপ্রসারী প্ল্যান এটা, যেমন 2014 নির্বাচন দেখেন, সেখান পর্যন্ত চলে যান আপনি যদি দেখেন, সুদূরপ্রসারী প্ল্যান ছিল যে বিএনপিকে যদি প্রেসারে রাখতে হয় এই মুহূর্তে, যেহেতু আমাদের তখন আমাদের তরুণ নেতা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আগেই তো দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন উনি, তাই না, চিকিৎসার জন্য, এবং তাকে আর আসতে দিবে না তারা, বিভিন্ন মামলা তাকে দেওয়া শুরু হলো। তো ম্যাডাম খালেদা জিয়াকে যদি আপনি যদি বিহাইন্ড দি বার রাখা যায়, যদি জেলে ঢোকানো যায়, এবং তাকে যদি এই ধরনের একটা অপবাদ দিয়ে একটা মামলা যদি তার সামনে আনা যায়, তাহলে কিন্তু এটাকেই তারা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। আপনি খেয়াল করে দেখবেন যে এই মামলার পর থেকে শুরু করে যখনই খালেদা জিয়া প্রসঙ্গ আসতো, হ্যাঁ, তাদের যে তথ্যমন্ত্রী ছিল, তাদের মন্ত্রীরা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা প্রত্যেকে কিন্তু এটাকে সামনে নিয়ে আসতো যে কি অরফানেজ ট্রাস্টের টাকা পয়সা উনি মেরে দিয়েছেন, এতিমদের টাকা পয়সা মেরে দিয়েছেন। তো আপনি ধরেই নিতে পারেন যে এটা পরিপূর্ণভাবে একটা কনসার্টেড এফোর্ট ছিল, সামগ্রিক। আদালত, তাদের আইনজীবী, তাদের রাজনীতিবিদ, প্রশাসন সবাই মিলে যে একটা প্যাকেজ তৈরি করলো যে ওনাকে এটা দিয়ে আঘাত করো। হ্যাঁ, যেহেতু বিরোধী মত এবং বিরোধী দল, হ্যাঁ, ওনাকে যদি আঘাত করা যায় তাহলে বিএনপিকে সবচেয়ে নিয়ন্ত্রণে নেওয়া যাবে, এবং এটা দিয়ে শুরু করলো, এবং এটা এত বেশি মিডিয়াতে আসা শুরু করলো, তাকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মিডিয়ার ব্যবস্থা করলো, তাকে আদালতে টেনে টেনে নিয়ে যাওয়া শুরু হলো, করতে করতে একসময় তাকে তো ভার্ডিক্ট দিয়ে দিল তার একটা। এবং খুব দুঃখজনক হচ্ছে যে ভার্ডিক্ট নিম্ন আদালত দিল, সেখানে দেখেন তাকে অ্যারেস্ট করা হলো, ভিতরে প্রবেশ করানো হলো জেলখানা, এবং একটা মেড আপ একটা জেলখানা বানানো হলো, খুবই আপনার অপ্রতুল সুযোগ সুবিধা সহ পুরান একটা বাড়িতে। উনি ওখানে অসুস্থ হয়ে যেতে থাকলেন, এবং তার সাথে আত্মীয় স্বজন বলেন সবার ইয়েটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো, জামিন বন্ধ করে দেওয়া হলো। এর পরবর্তীতে দেখা গেলো যে এই মামলায় তারা খুশি না, হাইকোর্টে চলে গেল, হাইকোর্ট আবার মামলা রায় ইয়েকে সাজাকে আরও বাড়িয়ে দিল পুরো একটা মিথ্যা মামলায়। সে টাকা তো এখন যত যে আমরা শুনিতে 3 গুণ বেড়ে গিয়েছে যে টাকা ছিল। তো কোনো কিছুর সঙ্গে উনি সংশ্লিষ্ট ছিলেন না, কিন্তু সেটাকে একটা মামলায় দাঁড় করিয়ে তাকে একটা খুব সুন্দরভাবে একটা সিরিয়াল আর কি বলতে পারি, যে ধারাবাহিক করলে আমার মনে হয় এটা হয়তো কয়েক বছরের সিরিয়াল তৈরি করা যাবে তার পুরো বিষয়টা নিয়ে একটা মামলা পর্যায়ে নিয়ে। আপনার কাছ থেকে আবারও শুনবো এস.এম. রশিদুল ইসলাম, এই একই বিষয়ে এই বিষয়টাকে, আপনি তো একজন সংবাদকর্মী, আপনি কিভাবে? আসলে বেগম খালেদা জিয়া যেহেতু রাজনৈতিকভাবে বিরোধী দলের যারা, সেটা বিএনপি হোক বা জামাত ইসলামী সহ ওই সময় যারা বিরোধী রাজপথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, তাদের কিন্তু অভিভাবক ছিলেন উনি অনেকটা। তো এইটা হচ্ছে যে উনি যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে মেলাইন করা, সামাজিকভাবে ওনাকে হেয় করা, এবং আমার কাছে আরেকটি বিষয় মনে হয় যে শেখ হাসিনা যেহেতু একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা ওনার একটা লক্ষ্য ছিল, এই কারণে কিন্তু একটা ভয়ের পরিবেশ উনি তৈরি করতে চেয়েছিলেন, যে দেখো যে খালেদা জিয়াকে আমরা এরকম মামলায় তাকে হচ্ছে আমরা মামলা দিচ্ছি, তাকে হ্যারাসমেন্ট করছি। সব বিরোধী মতের যারা আছে তাদেরকে এক ধরনের ভয় দেওয়ার এক ধরনের অপচেষ্টা ছিল। আরেকটি বিষয় দেখুন যে আপনি যদি দেখেন যে শুধু খালেদা জিয়ার নামে কিন্তু মামলা দেওয়া না, অরফানেজ ট্রাস্টের যে মামলা শুধু না, দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আগে এরকম ছিল না যে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ আছে কিন্তু তাকে যে একেবারে সারাক্ষণ গালিগালাজ করা, তাকে যে মেলাইন করা। এবং দেখবেন যে শেখ হাসিনা থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার নামে
যেভাবে গালিগালাজ করা হয়েছে। একটু যোগ করতে চাই জি। আপনার এই আলোচনায় 2012 সালে আরেকটি খবরে আছে শাহজাহান খানের আচরণ ও ভাষা শিষ্টাচার বহির্ভূত এবং শ্রমিক নেতার মতোই। সাইদ ভাই, আপনি যদি দেখেন শাহজাহান খান শুধু না, আপনি এই যে না, আমি সাবেক প্রশ্নটি তথ্য করতে চাই জি যে আসলে সিনিয়র রাজনীতিবিদ বা মন্ত্রী বা রাষ্ট্রের দায়িত্বশীল মানুষদের আচার আচরণ এবং ভাষা এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ইতিবাচক রাজনীতি? না না না, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি তরুণ প্রজন্ম, তো আপনাকে যারা রাজনীতিবিদ তারা তো আসলে সমাজের আলোয় থাকে, তাদেরকে দেখে কিন্তু আমরা সভ্যতা শিখি, আচার আচরণ শিখি। তো সেইটা আপনি যদি দেখেন, আপনি হাসানুল্লাহ কিনু যিনি সাবেক তথ্যমন্ত্রী, আরেকজন সাবেক তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ, এরকম আরো অনেকেই আছে। আপনি শাহজাহান খানের কথা বললেন, যাদের সারাক্ষণ কিন্তু বিরোধী দলে যারা আছে বিএনপিকে সারাক্ষণ নিয়ে বিএনপিকে নিয়ে এক ধরনের গালিগালাজ করা, ব্যক্তিগতভাবে আক্রমণ করা, যেটি আসলে আমি মনে করি যে একটা সামাজিক বিভাজন, সেটা খুব নোংরাভাবে সামাজিক বিভাজন করার তৈরি করার একটা চেষ্টা হয়েছিল। এবং সেটা কিন্তু আমি বলবো যে তাদের জায়গা থেকে তারা অনেক সফলও হয়েছিল, যেহেতু তাদের একটা মগজের ছিল যে তারা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করবে। এবং দেখুন যে এই যে এক ধরনের, এবং এতে কিন্তু আমাদের সামাজিকভাবে বলি বা আমরা তরুণ প্রজন্মের কাছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের এক ধরনের ছোট করা হয়েছে। এই জন্য আমাদের যে 2024 সালে যে গণবিপ্লবটি হলো এবং যে ছাত্রদের নেতৃত্বে জেনজি যাদেরকে বলছি, আমার মনে হয় তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো জাগ্রত হয়েছিল। এবং আমরা এখন সাইদ ভাই বলবো যে আমরা যেটি দেখেছি, যে ধরনের এই প্রতিপক্ষকে গালিগালাজ করা, প্রতিপক্ষকে মেলাইন করা, এই জায়গা থেকে কিন্তু আমাদের আগামী দিনের রাজনীতিটাকে একটা সুস্থ ধারা এবং ইতিবাচক রাজনীতি করতে হবে। সেটি কি আসলে সম্ভব কিনা আমরা একটু শামসুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনে আসি। অভ্যুত্থান পরবর্তীতে রাজনীতিতে শিষ্টাচার ফিরেছে কিনা? রাজনীতি শিষ্টাচার ফেরা একটা দীর্ঘ প্রক্রিয়া লাগবে। আমরা কিন্তু বাংলাদেশে জন্মের পর 54 বছর পার করে দিয়েছি আমরা, এবং গত 15-20-16 বছরে আমাদের রাজনীতি যে ভাষাটা, যেটা আমাদের ভাই বলতেছিলেন যে রাজনীতির ভাষাটা আমরা এতটাই দৃষ্টিকটু, এতটাই আপনি ভদ্রতা বিবর্জিত অবস্থায় নিয়ে গিয়েছি আমরা, সেখান থেকে ফিরতে একটু সময় লাগবে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যে জেনজি আছে, এই যে তরুণ ভোটার, প্রায় 3 কোটি ভোটার আছে, কিন্তু তারা কিন্তু এই ধরনের ভাষা পছন্দ করবে না। আমাদের সন্তানরা, আমাদের সকলেরই ঘরে সন্তান আছে, দেখবেন তারা কিন্তু আপনার অনেক মুক্ত মনের। তারা কিন্তু বর্তমানে যে ডিজিটাল যে যুগে, এই যুগে কিন্তু তারা কিন্তু জানে যে কোথায় কোনটা কিভাবে ব্যবহার করতে হবে। তারা কিন্তু এই ধরনের আপনি কুৎসিত যে ভাষা দিয়ে যে রাজনীতি আমরা করেছে আমাদের অতীতে এবং সামনে যদি করতে চাই, এটা গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কীভাবে পরিবর্তন হবে। মনে করুন যে এখানে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা 3 জন কথা বলছি, আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা জানি ফ্যাসিস্টরা গত 15-16 বছরে অকথ্য নির্যাতন চালিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের উপরে। বিএনপি ছিল তাদের মূল টার্গেট। ম্যাডাম খালেদা জিয়ার মতো একজন অত্যন্ত জনপ্রিয়, একজন আপসীন এবং দেশপ্রেমী একজন গণতান্ত্রিক নেত্রী, তাকে এইভাবে লজ্জাজনকভাবে কষ্ট দিয়েছে তারা। তাকে কতবার, উনি এখন তো প্রায় মনে করেন যে চলাফেরা করতে পারেন না, তাকে এতটাই নিগৃহীত এবং অত্যাচার করা হয়েছে। তারপরে দেখেন বিএনপির নেতৃত্ব কিন্তু আপনার বিষয়টাকে কিন্তু আপনার রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে, তখনও করছে, এখনও করছে। আমি একটু যোগ করি, আমরা কিন্তু অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতেও অনেক দায়িত্বশীল নেতার মুখে অনেক অশ্লীল কথা শুনেছি। যেমন প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য দখলদার, চাঁদাবাজ, হ্যাঁ, এই শব্দগুলো রাজনীতিতে, এই শব্দগুলো কি অনেক বেশি প্রাসঙ্গিক? না, আমি আপনার প্রসঙ্গে আমি বলেছি যে কিন্তু আমি কিন্তু শুরুতে বলেছি যে 54 বছর, তার ভিতরে আপনি গত 15-16 বছর আমাদের অভ্যাসগত কারণে অনেকগুলো শব্দ আমাদের কাছে মুখস্থ হয়ে গিয়েছে। আমাদের মনে হয় মস্তিষ্কের ভিতরে এগুলো ভালো শব্দগুলো সরিয়ে এই অসভ্য কিছু আপনার শব্দ আমাদের মস্তিষ্কে জায়গা করে নিয়েছে, এটা শুনতে শুনতে, বলতে বলতে। তো আমি বলবো না যে খুব দ্রুত এটা পরিবর্তন ঘটবে, তবে পরিবর্তনের লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। আমি বলবো যে আমি যদি আমার দলের কথা বলি, বিএনপির কথা বলি, আমাদের যে সিনিয়র নেতৃত্ব থেকে শুরু করে আপনি দেখেন আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে অনেক, আপনি দেখবেন যে আমার মনে হয় অনেকটাই পরিবর্তন আমি লক্ষ্য করতে পারছি। এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে বেশি বেশি তুলে ধরতে হবে। আমাদের নতুন প্রজন্মকে বলতে হবে যে রাজনীতির ভাষা কঠোর হতে পারে, সেই কঠোরতার ভিতরে শালীনতা থাকতে হবে। সেই কঠোরতার ভিতরে এমন কোনো পর্যায়ে যাওয়া যাবে না যেখান থেকে আমরা একটা ভুল শিক্ষা আমাদের নতুন প্রজন্মকে দিই। আমি বিশ্বাস করি আর পরিবর্তন আসবে। যেমন ভাই, আরেকটি সংবাদের বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই।
2017 সালের একটি খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের 2 নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ। শিক্ষাঙ্গনের পরিবেশ, সেই শিক্ষাঙ্গনের পরিবেশ আমরা প্রত্যাশা করেছিলাম 24 পরবর্তী বাংলাদেশে শিক্ষাঙ্গনে শান্তি ফিরবে। সেটা কি ফিরেছে, না সেই পুরনো চরিত্র আবারও একটু একটু করে দৃশ্যমান হয়ে উঠছে? দেখুন, আমি আগে আপনার প্রশ্নের প্রথম অংশটা যাই, যে 2017-তে ছাত্রদলের ছেলেদেরকে ছাত্রলীগ কর্তৃক পেটানো হলো। আপনি আসলে 2009, 10, 11, 12 এই ধরেন 2012-13 সাল থেকেই কিন্তু প্রবণতা বাড়া শুরু করলো। আমরা এক সময় দেখেছি সেই এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের সময়, তখন আমি সামরিক বাহিনীতে, আমার যেহেতু ক্যাডেট কলেজে লেখাপড়া করেছি, সেখান থেকে সামরিক বাহিনী আমার সুযোগ হয়নি ঢাকা ইউনিভার্সিটি সেভাবে কাছে থেকে দেখার কিংবা, কিন্তু আমাদের বন্ধু বান্ধব তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এরশাদ আন্দোলন সে প্রায় যেতাম আমরা বিভিন্ন তাদের সাথে দেখা করতে। আমরা কিন্তু সেখানে দেখেছি যে বিভিন্ন ছাত্র ফ্রন্ট, হ্যাঁ, যে ছাত্রদল বলে, ছাত্রলীগ বলেন, আমাদের যে সমস্ত বামপন্থী ছাত্র যে ছাত্র নেতারা ছিল, তারা কিন্তু একটি প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করেছে। তাদের ভিতরে ভুলভ্রান্তি ছিল, অনেক সময় তারা ভুলভ্রান্তিতে ছোটোখাটো সংঘর্ষে জড়িয়ে যেত, কিন্তু একটা দিন শেষে তারা কিন্তু একত্রিত থাকতো। কেউ কারোর উপরে কিন্তু এভাবে চড়াও হতো না, কিংবা এই ধরনের অত্যাচার করা শুরু করে। কিন্তু আমরা খেয়াল করলাম যে 2014 পরবর্তীতে এটার খুব র্যাপিড চেঞ্জ, এবং এটা কারা করলো? এটা ছাত্রলীগ। ছাত্রদের তাদের মেন টার্গেট ছিল, এবং অন্যান্য ছাত্র যে এগুলো সংগঠন আছে তাদেরকেও তারা টার্গেট করলো, যেন একাই তারা বসবাস করবে। এর সাথে কিন্তু আসলে জড়িত হয়ে গিয়েছিল কিন্তু আর্থিক ব্যবস্থাপনা বলছো, প্রচুর চাঁদাবাজি শুরু হলো। আপনার ভার্সিটির আশপাশে সব জায়গার ভিতরে হলগুলো দখল করে করে সিট ভাড়া দেওয়া শুরু হলো, গণরুমের প্রচলন শুরু হলো। অসংখ্য অনিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি করলো এই ছাত্রলীগ এবং তাদের দোষ। এখানে বহুত শিক্ষকরা কিন্তু তাদের পৃষ্ঠপোষকতা করেছে। কিন্তু এটা খুব দুঃখজনক যে ঢাকা ইউনিভার্সিটির মতো এত বড় একটা বিদ্যাপীঠ, যেখানে যাকে নিয়ে আমরা গর্ব করতাম, 100 বছরের পুরানো একটা ঐতিহ্যবাহী। এখন আপনি যেটা, এটা হলো প্রথম পার্ট, যে এটা আসলে খুব স্লোলি করা হয়েছে আর কি। ছাত্রলীগ একটা দানবে পরিণত হয়েছে। আর এখানে রাজনীতির দরকার নাই, তোমরা এগুলো করে দখলে রাখো, এখানে অন্য কাউকে রাজনীতি করতে দেও না। এটা আমি ধরে নিচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভ থেকে তারা করেছে এটা। কারণ এরা খুব ইয়াং, এরা 18, 19, 20 বছরের বাচ্চারা, এরা কেন এমন হবে? এখন দ্বিতীয় পর্ব যেটা আপনি বলতে, যে 24 পরবর্তীতে যে রাজনৈতিক যে ক্যাম্পাসে কিন্তু 24 পরবর্তীও রক্ত দেখেছি। হ্যাঁ, আমরা 24 পরবর্তী যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, আমি বলবো যে আপনি যদি তুলনা করেন, যে এটা খুবই নগণ্য বর্তমান যে অবস্থা। এখন তো আপনার ভার্সিটিগুলোতে আপনার নির্বাচন হচ্ছে ছাত্র সংসদে, আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র শিবিরে একটু ডমিনেশন দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের ফলাফলে। আমার বিশ্বাস এর পিছনে অনেক কাহিনী ঘটনা আছে। ছাত্রদের ভিতরে যে সংঘর্ষটা, যে একটি দল প্রতি মানসিকতা, হ্যাঁ, ওই আর একটা দলের উপরে যে প্রভাব বিস্তার, এটা কমে গিয়েছে। কিন্তু ছাত্রদের যে মানসিক পরিবর্তনটা, হ্যাঁ, যে ভাষাগত পরিবর্তনটা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, একে অপরকে যে আপনার গ্রহণ করে সকলে মিলে একসাথে চলার, এটা আমার মনে হয় আস্তে আস্তে আসবে। এবং বৃহৎ দল হিসাবে আমি মনে করি ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের একটা বড় ভূমিকা রাখতে হবে এখানে, যাতে অ্যাকোমোডেটিভ হয়, যাতে সবাই যাতে সে আগের আমরা 80s-এর ছাত্র ইয়েতে ফিরে যেতে পারে, যে না আমরা আন্দোলন করব, যার যার আমাদের যে ইচ্ছাগুলো আছে, আমাদের ভাবনাগুলো আছে ছাত্রদের নিয়ে, দেশকে নিয়ে, আমরা সেগুলো বলবো আমাদের প্ল্যাটফর্ম থেকে। কিন্তু দিন শেষে আমরা সবাই ছাত্র, আমি বিশ্বাস করি এটা পরিবর্তন আসবে। এস এম রাশিদুল ইসলাম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। 2019 সালের একটি খবর, অনিয়মে ডুবেছে অটিজম প্রকল্প, মূল কাজই শুরু হয়নি, খরচ 55 কোটি। এই প্রকল্পটি আসলে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের পরামর্শে বা তার একেবারে দিক নির্দেশনা বা তত্ত্বাবধানে হয়েছিল। এই অটিজম নিয়ে কিন্তু অনেক প্রকল্প ছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা শুনতে চাই। আমরা যে ফ্যাসিবাদী শাসনের সময়ের কথা বলছি, বিশেষ করে শেখ হাসিনার যে 15-16 বছরের যে শাসন আমল, যদি আপনি অ্যানালিসিস করেন, ওখানে কিন্তু যে আর্থিক খাতে দুর্নীতি বা হচ্ছে আপনার অনিয়ম বা অপশাসনটা সবচেয়ে বেশি হয়েছিল। কারণ একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যখন গড়ে ওঠে, তখন কিন্তু তো আসলে গুড গভর্নেন্স বা আমরা যে আইনের শাসন তো থাকে না। আপনি জানেন যে পুরো এই আর্থিক সেক্টরে এক ধরনের মাফিয়াতন্ত্র তৈরি হয়েছিল। মাফিয়াতন্ত্র এরকম যে মানে আমার ইচ্ছা হয়েছে আমি এটা করছি এরকম। এবং আপনি জানেন যে আপনি যে প্রকল্পের দুর্নীতির কথা বললেন, আমি ইন্টারেস্টিং একটি বিষয় এখানে বলি। আপনি জানেন যে চুয়াডাঙ্গার জীবননগর একটা জায়গা, সেখানে কিন্তু ওই সময় একটা স্কুলের বিল্ডিংয়ে আপনি জানেন রডের পরিবর্তে বাঁশ দিয়ে
বিল্ডিংটি তৈরি করা হয়েছিল, এবং ওইটা কিন্তু ওই সময় গণমাধ্যমে এসেছিল এবং খুব আলোচিত বিষয়। এবং এইরকম অহরহ বিষয় হয়েছিল, কারণ যারা ওই সময় এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ছিল, দেখবেন যে তারাও কোনো না কোনোভাবে আওয়ামী লীগের একেবারে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল, আওয়ামী লীগের দোসর বলতে যেটা বোঝায়। সামগ্রিকভাবে আপনি যে অটিজম প্রকল্পে যেটি বলছেন, আপনি কি জানেন শুধু হচ্ছে এটা সরকারি প্রকল্প না, এই যে আপনার শেখ হাসিনার যে কন্যা সাইমা অজেদ, তার কিন্তু একটা যে কল্যাণ ফান্ড টাইপের ছিল, সম্ভবত সূচনা ফাউন্ডেশন এরকম। আপনি কি জানেন যে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের যে একটা প্রতিষ্ঠান আছে যারা এইসব আর্থিক অনিয়মের যে তদন্ত করে, তারা কিন্তু ওখানে দেখেছে প্রায় 1400 কোটি টাকা ওই প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কিন্তু কালেকশন করেছে। পরে এটা কীভাবে খরচ করা হয়েছে ওটার কিন্তু কোনো হিসাব নাই। আমি বলছি যে এইভাবে কিন্তু আর আপনি জানেন যে প্রত্যেকটি প্রকল্প থেকে বলা হচ্ছে যে প্রায় 50%-এর উপরে সেখানে কিন্তু প্রকল্প থেকেও আর্থিক লোপাট করেছে, এটা সরকারি যে সমস্ত প্রকল্প ছিল। আরেকটা বিষয় বলি যে আপনি সাম্প্রতিক সময়ে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস, ওখানে কিন্তু জানেন যে একটা বড় একটা নিউজ করা হয়েছিল, যেখানে ইয়েটাই ছিল যে সেই নিউজের মূল ইয়ে ছিল যে শেখ হাসিনার পুরো শাসন আমলে প্রায় 240 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে আর্থিক খাতে লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশে জানেন যে শেখ হাসিনার সময়ে কিভাবে ব্যাংক দখল করা হয়েছে, আপনার গোপালগঞ্জে বাড়ি হলে একটু ব্যাংক দখল করার সুবিধা ছিল। এবং আমরা দেখেছি যে আপনি জানেন যে এই আগের যিনি পুলিশের আইজিপি ছিলেন বেনজির আহমেদ, এবং ওনার একজন খালাতো ভাই ছিল, সম্ভবত আমি নামটি এখন মনে করতে পারছি না, ওনার নেতৃত্ব ব্যাংক দখল করা হয়েছিল। তো এরকমভাবে ব্যাংক দখল, জমি দখল, বলছে যে সামগ্রিকভাবে যে এক ধরনের মাফিয়া তন্ত্র তৈরি হয়েছিল, সেই মাফিয়া তন্ত্রের একটা বড় ইয়ে ছিল যে বিভিন্ন জায়গায় এই আর্থিক প্রতিষ্ঠান দখল, ব্যাংক দখল থেকে শুরু করে, যেগুলো কিন্তু আমাদের এই যে ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, আমাদের যে ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, এগুলোকে কিন্তু আসলে অনেকটা সহজ করেছিল। কারণ আপনি জানেন যে আপনি যদি 2018 সালের ইলেকশনের কথাই বলেন, 2018 সালে আপনার মনে আছে কিনা, 2018 সালের ইলেকশনের আগে বাংলাদেশের সব টপ ব্যবসায়ীদের অনেকটা জোর করে আপনার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে শেখ হাসিনা একটা বক্তৃতা দিয়েছিলেন। এবং সেটা হয়েছিল যে আগে যিনি ওই সময় যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তার নেতৃত্বেই। এবং সেখানে কিন্তু অনেকটা ব্যবসায়ীদেরকে এমনভাবে বলা হয়েছিল যে আমাদের সাথে নির্বাচনে থাকতে হবে, না হলে আপনারা ওইভাবে ব্যবসা বাণিজ্য স্মুথলি করতে পারবেন না। এবং ব্যবসায়ীরা আমরা দেখেছি সেখানে অনেক বড় বড় ব্যবসায়ী, আপনিও জানেন যে তারা আসলেই কিন্তু তাদেরকে সহযোগিতা করেছিল নানাভাবে। আর আপনি জানেন যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান অনেক সময় রাজনৈতিক প্রেশারকে উপেক্ষা করে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করাটাও কঠিন থাকে। অনেক ব্যবসায়ী ছিল যে তাদের নিজেদের স্বার্থের কারণে করেছে, আবার অনেকে ছিল যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। আমি বলছি যে সামগ্রিকভাবে কিন্তু আমাদের এই যে মাফিয়াতন্ত্র আর্থিক খাতে, আমরা দেখেছি যে সংবাদ কর্মী হিসাবে ওই সময় তো পুরো যে মাফিয়াতন্ত্রের যে আর্থিক খাতে যে অনিয়ম, সেটা হয়তো পুরোপুরি ওই সময় গণমাধ্যমে আসে নাই। পরবর্তীতে আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছিল, সেখানে কিন্তু এই পুরো বিষয়টা একেবারে কী পরিমাণ টাকা হচ্ছে ব্যাংক থেকে লুট করা হয়েছে। এবং আপনি জানেন যে প্রায় বলা হয়েছে যে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলারের উপর প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আপনি জানেন যে একসময় আওয়ামী লীগ যদি 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ যদি পতন না হতো, তাহলে যে পরিমাণ আমাদের রিজার্ভ কমতে ছিল এই আর্থিক খাতে লোপাটের কারণে, আমরা কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় আমাদের রিজার্ভ এমন অবস্থায় যেত যে বাংলাদেশ আর আমরা হয়তো আর্থিকভাবে আওয়ামী লীগ সরকারের এমনিতে পতন হতো এমন একটা অবস্থায় তো চলে গিয়েছিল, যা এমনিতেই পড়ে যেত। এরকমই একটা অবস্থা যেমন আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম যে তাদের কিন্তু রিজার্ভ এত ফল করেছিল যে আর রিজার্ভ ফল করলে তো ব্যবসা বাণিজ্য দেশের বাইরের সাথে আমদানি রপ্তানি কোনো বাণিজ্য করা যায় না, স্বাভাবিকভাবে বাংলাদেশের ওই পরিণতির দিকে যাচ্ছিল। তো যাই হোক 2024-এর 5 আগস্টের পরিবর্তনের কারণে আমরা কিন্তু ওই জায়গা থেকে অনেকটাই রিকভারি করতে পেরেছি। জি, ধন্যবাদ। আমরা একটু শামসুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনে আসি। যেমন ভাই একই বিষয়, সাইমা অজেদ, পুতুল, সজীব অজেদ জয়েরও প্রকল্প ছিল। এই প্রকল্পগুলো আসলে কি প্রকল্প মানুষের জন্য ছিল না, আসলে এটা ভিন্ন কোনো উদ্দেশ্যে ছিল এই প্রকল্পগুলো? হাসিনার গত প্রায় 16 বছর শাসনকালটা দেখেন, আপনি দেখবেন যে তারা প্রকল্পগুলোকে বেশি প্রাধান্য দিত, এবং প্রকল্পগুলো ছিল কিন্তু আপনার প্রত্যেকটার পিছনে কিন্তু এক একজন কারিগর ছিল, এক একজন এক একটা প্রকল্প নিয়ে। যেমন আমরা তমা কনস্ট্রাকশন গিয়েছি তারা, এবং ম্যাক্সওয়েল ম্যাক্স কোম্পানি দেখেছি তারা রেলওয়ে প্রকল্প নিয়ে ব্যস্ত ছিল, বুঝছেন। তারপরে কাউকে দেখলাম যে মেট্রো রেল নিয়ে ব্যস্ত ছিল, কেউ দেখলাম যে বড় বড় ব্রিজ নিয়ে ব্যস্ত ছিল। তো আমরা তো এই ব্যস্ততা দেখেছি। তখন
এখন ওনার 2 সন্তান, উনি তাদেরকে উনি বিজ্ঞানী বলতেন আর কি। তাদেরকেও প্রকল্পের বাইরে রাখেন। হ্যাঁ, প্রকল্পের বাইরে আসলে তখন ঘরের মানুষজন তো প্রকল্পের বাইরে থাকতে চাবে না। তো তখন ওনার 2 সন্তানকে দেখলাম আমাদের আওয়ামী নেতারা অনেকে তাদেরকে বিজ্ঞানী বলতেন। একজনকে প্রযুক্তি বিজ্ঞানী বলা হতো, তার ছেলে জয়কে, আর মেয়েকে বলা হতো যে আপনার অটিজম বিজ্ঞানী আর কি, সায়েন্টিস্ট দুজন। তো হয়তো ওনাদের অনেক গুণ ছিল তাদের চোখে, তো তখন দেখলো যে ওনাদেরকেও কিছু প্রকল্প দেওয়া দরকার। তো আমরা সজীব ওয়াজেদ জয়কে দেখেছি যে অসংখ্য প্রযুক্তি ভিত্তিক প্রকল্প নিতে, এবং সেখানে আমাদের বর্তমানে যে জেলে আছেন জুনায়েদ আহমেদ পলক মন্ত্রী, উনি খুব উৎসাহের সাথে কিন্তু বিভিন্ন প্রকল্প নিয়েছেন কিন্তু। এবং আমরা জানি সিলেটে বলেন, যশোরে বলেন, অনেক জায়গায় কিন্তু খুব বড় বড় বিল্ডিং কিন্তু দাঁড়িয়ে আছে এখন কিন্তু আপনার, যেখানে আইটি প্র্যাকটিস হবে, সেখান থেকে নাকি আপনার বাংলাদেশের আইটি খাতকে নাকি আপনার অনেক উঁচুতে নিয়ে যাওয়া হবে, সিলিকন ভ্যালি হয়ে যাবে, এরা মালয়েশিয়া সিঙ্গাপুরের স্ট্যাটাসে চলে যাবে, শুনেছি না আমরা। এবং আপনার প্রচুর অ্যাপ কিন্তু ছোট ছোট, এই 20-25 কোটি টাকার সব আপনার প্রকল্পিত। আমরা একসময় একটা প্রথম না কোনো একটা পত্রিকাতে পড়েছি, এরকম অসংখ্য অ্যাপ, 40-50টা অ্যাপ এরকম নাকি আপনার লঞ্চ করা হয়, 1-2 বছরের ভিতরে এগুলো বন্ধ হয়ে গেছে। মানে একটা বন্ধ হলে আরেকটা লঞ্চ। জুনায়েদ আহমেদ পলককে সাথে করে নিয়ে বলা হয় যে ওনার আর চমৎকার প্রকল্প আর কি। এখন প্রকল্পের তো যে মুখ থুবড়ে পড়েছে তার থেকে বোঝা যায় এগুলো ছিল অর্থ সংগ্রহের প্রকল্প আর কি, ব্যক্তি স্বার্থে। আর ওনার মেয়েকে তখন দেওয়া হলো আপনার এই অটিজম প্রকল্প আর কি। আপনি জানেন অটিজম আমাদের দেশে কিন্তু খুব ভয়ানক আকারে বাড়ছে। এদের বাংলায় আমরা বলি প্রতিবন্ধী, বিশেষ শিশু বলি। আল্লাহ রহমানুর রাহিম কিন্তু আপনি এদেরকে আল্লাহ শিশু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ শিশু বলেছেন, যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য এই ধরনের শিশু বিভিন্ন ঘরে দেন। এটা আমার ঘরে, আপনার ঘরে, আরেকজনের ঘরে আসতে পারে। এবং তারা কিন্তু আমাদের দেশে কিন্তু খুব দুঃখজনক যে আমাদের দেশে গ্রাম পর্যায়ে কিন্তু এইসব শিশুদেরকে কিন্তু মোটেও দেখভাল করা হয় না। যারা আর্থিকভাবে অসচ্ছল তারা কিন্তু একসময় এইসব শিশুদেরকে পরিত্যাগ করে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমার সংসদীয় এলাকা মিরপুর ভেড়ামারা, কুষ্টিয়া জেলার কুষ্টিয়া 2। আমি একটা মিডিয়াতে হঠাৎ দেখলাম যে মিরপুরে একটা এরকম পাহাড়পুর গ্রামের নাম, চিতলিয়া ইউনিয়ন, মিরপুর উপজেলা, সেখানে একটা অটিজম স্কুল আছে। একটা সোশ্যাল মিডিয়াতে দেখে আমি কিছু কিছু অ্যাক্টিভিটি দেখে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম। তো আমি আমার যেহেতু এলাকায় আমি মানুষজনের সাথে যোগাযোগ করি, এটা আমার চোখে পড়ে নাই কখনো। তো আমি দ্রুত সেখানে গেলাম। যাওয়ার পরে আমি যে বন্দোবস্ত দেখলাম খুবই অপ্রতুল। প্রায় 250 শিশু সেখানে বিভিন্ন সমাজের অবহেলিত পরিবারগুলো থেকে আসে। যারা আর্থিকভাবে সচ্ছল তারা তো ওখানে পাঠাবে না। কয়েকজন উদ্যোগী মহিলা এবং পুরুষ, এরা মিলে 15-16 জন, একজন ব্যক্তি তার যে নিজের জায়গা দিয়ে গিয়েছেন। তো সেখান থেকে আপনার ছোট্ট একটা স্থাপনা ওরা দাঁড় করিয়েছে, একটা প্রতিষ্ঠান করেছে। তো আমি যখন তাদের সাথে কথা বললাম যে তারা বেতনও পায় না, সামান্য কিছু কেউ যদি দেয়, অনুদান দেয়। অনেকগুলো বাচ্চা আমরা দেখলাম তাদের প্যারেন্টসরা কেউ কেউ হয়তো কারো বাবা ছেড়ে চলে গিয়েছে, অসুস্থ বাচ্চা দেখভাল করতে পারে না, কারো মা ছেড়ে চলে গিয়েছে, দেখভাল করতে পারে না, এবং তারা ঠিকমতো খেতে পায় না, তারা কাপড় চোপড় নাই। আমাকে প্রচণ্ডভাবে এটা নাড়া দেয়। আমি এত খুব অর্থবান লোক না, তবে আমি আমার ক্ষুদ্র স্বার্থে যা পারছি আমি করেছি এবং এখনও করছি। উনি যে প্রকল্প হাতে নিলেন, তাহলে এইসব স্কুলগুলোর হিসাব কোথায়? এইসব স্কুল কলেজ যে কলেজগুলো করা হয়েছে এগুলোকে কেন বিবেচনা ওনারা নিলেন না? ওনারা এই প্রকল্পের অর্থ নিয়ে কোথায় ব্যয় করলেন? আমি জিজ্ঞাসা করেছি তাদের, তোমরা কি এইগুলো যে হতো তোমরা, ওটা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে খুব সামান্য সাহায্য কখনো করা যায়, জাপান গভর্নমেন্টের থ্রু দিয়ে ছোট্ট একটা 2 রুমের একটা বিল্ডিং করে দিয়েছে। তো আপনি দেখেন যে খুব দুঃখজনক যে আপনার অর্থ এগুলো নিয়ে তছনছ করার কিংবা এগুলো ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার কিংবা অর্থ এইভাবে আত্মসাৎ করার অনেক জায়গা আছে। এরা প্রতিবন্ধী শিশুদেরকেও এরা ক্ষমা করেনি, এরা মানুষের অবহেলিত সমাজকেও এরা এর ভিতরে ঢুকিয়ে সেখান থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ভবিষ্যতে এই ধরনের ফ্যাসিস্ট সরকার কিংবা ব্যক্তি কিংবা এই ধরনের মানসিকতার মানুষ যেন আমাদের সমাজে যেন সামনে না আসে, তারা যেন পিছনেই থেকে যায়। আমরা তাদের চাই না। আমরা ধন্যবাদ জামান ভাই আপনাকে, ধন্যবাদ রশিদ ভাই আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন পরিচয়ে পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে
রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।